জি আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। আসসালামু জি ম্যাম, শোনা আলাইকুম। যাচ্ছে। ভালো আছেন সবাই? জি ম্যাম, ভালো আছে। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, চলছে আর কি। অনলাইন ক্লাস নিতে কেমন লাগছে ম্যাম? অনলাইন ক্লাস ছিল মোটামুটি। অফিসে এসে নিতে খুব কষ্ট হচ্ছে। অফিসে এসে অনলাইন ক্লাস এটা একটু কষ্টকর আর কি। ক্লাস শুরু করবো, অ্যাটেন্ডেন্স তো কম, খুবই বলতাম ক্লাসমেটদের। আচ্ছা, ক্লাস শুরু করব। তার আগে বলেন তো আপনারা যে এসকিউএল স্টেটমেন্ট গুলো দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, ওগুলো দেখেছেন? মনে আছে? দেখা হয় নাই না? আমি শুনলাম আপনারা ল্যাবে নাকি তেমন কিছু পারেন নাই, সেদিন সমস্যা হচ্ছিল। ম্যাম অ্যাকচুয়ালি হচ্ছে যে স্যারকে বলছিলাম যে আমরা তো ফার্স্ট সফটওয়্যারটা ইউজ করছি, জাস্ট একটু দেখাই দিতে। জাস্ট একটু দেখাই দিতে, তারপরে স্যার একটু দেখাই দিচ্ছিলেন, এতটুকুই ম্যাম। আচ্ছা, তবে ম্যাম স্যার যেসব কাজ দিয়েছিলেন স্যারই দেখাই দিচ্ছিলেন, তারপরে টাস্ক দিচ্ছিলেন। করতে পেরেছি মোটামুটি সবাই। কোয়েরি যেগুলো মানে দেখিয়েছিলাম সেদিন ক্লাসে, ওটার মধ্যে থেকেই তো মোটামুটি ছিল, তাই না? সিমিলারই তো ছিল কোয়েরি গুলো। জি ম্যাম। আমি আপনাদের কথা হয়তো, যেহেতু আমি তো আপনাদের ল্যাবে নাই, কিন্তু থিওরি কোর্স গুলো ল্যাবে করাতে হয়, তো স্যার ম্যাডামদের সাথে রেগুলার আর কি কথা বলা হয় যে আপনাদের কি অবস্থা বা আমি কি পড়াচ্ছি। তো তখন আর কি শুনলাম যে আপনারা তেমন একটা পারছিলেন না কোয়েরি গুলো করতে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি আপনাদেরকে এত সুন্দর করে দেখাই দিলাম ভেঙে ভেঙে, সাথে সাথে ডকুমেন্ট আপলোড করে দিলাম, পারছেন না কেন? পারতে হবে, আমি ম্যাম কিন্তু ফার্স্ট খোঁজ ল্যাব নিব। ছিল তো এই জন্য মানে ছোটখাটো ভুল এটা সেটা হচ্ছিল সবার আর কি। বুঝতে পেরেছি। এগুলো আসলে কুয়েরিটা এন্টায়ারলি কি প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যেমন এই যে প্রোগ্রামিং করেন, শুধুমাত্র ক্লাসের পড়া দিয়ে কিন্তু হয় না, তাই না? এখন এসে অনেকে বিভিন্ন জায়গায় ল্যাকিং, এখন এসে মনে হয় যে এই সুই জায়গাগুলো যদি আরেকটু প্র্যাকটিস করতাম। তো ভার্সিটির এটুকু এনাফ না, সপ্তাহে মাত্র 2টা ক্লাস আমরা পাই, একটা ল্যাব পাই, প্র্যাকটিস করা দরকার। তা না হলে এই সিলি মিস্টেক গুলো হতেই থাকবে আর কি। দেখা যায় ছোট একটা মিস্টেক ধরতে পারছেন না, ওই ভুলটা নিয়ে বসে আছেন, সলভ হচ্ছে না। কুয়েরিটা ম্যাম অনেকটা এরকম। এক্স্যাক্টলি তাই, এটা মানে প্র্যাকটিস করা হয় নাই, মানে প্র্যাকটিস করা বলতে আমরা তো কালকে ক্লাস করলাম, দেন ওটা তো দেখা হয় নাই, ল্যাবে যাওয়ার জন্য সবাই আটকে যাচ্ছিল। আচ্ছা, আজকেও কিছু কোয়েরি দেখাবো, ওগুলো একটু রিভাইজ দিব। নতুন কিছু দেখাবো, আপনারা বাসায় যে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে একটু প্র্যাকটিস করে দেখবেন। ল্যাবের জন্য যদি বসে থাকেন, যেটা ল্যাবে যেয়ে করব, আপনাদের ল্যাবে আর কি কাজ ধরায় দেওয়া হবে। সোজা কথা বলতে গেলে কিছু নতুন কিছু থাকলে দেখানো হবে, কারণ যেহেতু আমরা থিওরিতে এগুলো দেখাই আসি কোয়েরি গুলো। হ্যাঁ, সিমিলার কোয়েরি লিখতে দেওয়া হবে, তখন আপনাদের ল্যাবে যে বলবো যে এই টেবিলটা ক্রিয়েট করতে, টেবিল থেকে এই কলামটাকে শো করতে, এই কন্ডিশনটা একটা দিয়ে দিবে। হ্যাঁ, তো ল্যাবে আসলে এখানে কোয়েরি জেনারেলি প্র্যাকটিস করা হয়, শেখানো কম হয়, প্র্যাকটিস করা হয়, কারণ শেখানোর কাজটা আমরা থিওরিতে করি। এটাই হচ্ছে আমাদের ডেটাবেস ল্যাব। থিওরিতে আমরা কোয়েরি শেখাই এবং ল্যাবে যে টাস্ক দেই, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওই টেন্ডেন্সিটা রাখা যাবে না যে ল্যাবে শিখে নিবনি। আচ্ছা, যাই হোক,
আপনাদের বেসিক লেভেলের কোয়েরিতে আছে তো আপাতত, খুব কঠিন না, এটা একটু বুঝে শুনে দেখলেই আর কি পারা যায়। যখন একটা অ্যাডভান্স লেভেলে যাব তখন আর কি একটু মানে একটু লজিক্যালি চিন্তা ভাবনা করতে হয় আর কি, এর বেশি কিছু না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার আগে কয়েকটা কোয়েশ্চেন করে দেখি আপনারা কেমন আনসার করতে পারেন। আমাকে বলেন তো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কথা বেঁধে নেটের সমস্যা তাহলে। ম্যাম আমরা ভালো শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তাহলে আপনার মনে হয় নেটের সমস্যা হচ্ছে যিনি বললেন। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএলএল এর কমান্ড গুলো কি কি কার মনে আছে? কোন এসকিউএল কমান্ড গুলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে? ম্যাম ক্রিয়েট, আফটার, ড্রপ, এগুলো তো কমান্ড ছিল। হ্যাঁ, ক্রিয়েট, অল্টার, ড্রপ। ক্রিয়েট অল্টার ড্রপ। আমাদের ডেটাবেস কে বা টেবিল কে মডিফাই করা, রিনেম করা, ক্রিয়েট করা, ডিলিট করা, এই জাতীয় টাস্ক গুলো হচ্ছে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে ডিফাইন করে দিচ্ছি। ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। রাইট, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এখানে আপনাদের ছোট একটা কাজ দিব, এটা আমি পরে বলে দিব, বাট আপনাদের একটা কাজ দিব, ড্রপ আর ডিলিটের পার্থক্যটা আপনারা দেখবেন। হ্যাঁ, যেমন হচ্ছে ড্রপটা কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর ডিলিটটা কি ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এই দুটো ডেফিনেশন একটু দেখবেন। তারপর আমরা অনেক সময় একটা সিলি মিস্টেক করি, যে অনেক সময় মনে করি আপডেটটা মনে হয় ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে না, আপডেটটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এরকম কিছু জিনিস একটু মনে রাখতে হবে। তারপর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? রিভোক, গ্র্যান্ট আর রিভোক। গ্র্যান্ট আর রিভোক। এখানে একটা কথা বলে রাখি যে আপনাদের 2 নাম্বার যে লেকচার স্লাইড না, সরি, ডক ফাইলটা দিয়েছিলাম, ওখানে কিন্তু বেশ আরো কিছু আর কি কমান্ড আছে। তো 1 নাম্বার স্লাইড দিই তো মুখ দিয়ে ভুল করে স্লাইড বলে ফেলছে বারবার। 1 নাম্বার ডকে যে টেবিল গুলো আছে ওগুলো আমরা কমনলি ব্যবহার করি, বাট এখানে ডেটা ডেফিনেশনের ভেতরে আরো কিছু আছে, যেমন হচ্ছে ট্রাঙ্কেটটা আমি আপনাদেরকে আরো পরে করাবো, যখন আরো কিছু কোয়েরি শিখে যাবে তখন। ট্রাঙ্কেট আছে, রিনেম আছে, এগুলো আছে। এগুলো যে নাই তা ব্যবহার করি বলে 1 নাম্বার ডক ফাইল আপনাদেরকে ওটা দিয়ে দিয়েছি। আর 2 নাম্বার অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আছে। তা না হলে দেখা যাবে যে আমি টেবিল দিলাম, সবই টেবিল ধরে ধরে মুখস্থ করছেন একদম, যার কারণে আলাদা করে দিয়েছি। আচ্ছা, এসকিউএল কনস্ট্যান্ট কোনগুলো? ম্যাম ডিফল্ট, নট নাল, তারপর চেক, ইনডেক্স, প্রাইমারি কি, ফরজুন কি। ইন্ডেক্স, প্রাইমারি কি, ফরেন কি। আচ্ছা, পাচ্ছেন তো? আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, হ্যাঁ, আমি কিছু বলবো আজকে পড়ানোর সময়, ওগুলো একটু নোট ডাউন করবেন। তা না হলে হুট করে যদি স্লাইড দেখেন, দেখে মনে হবে অনেক পড়াশোনা, আসলে তা না। আচ্ছা, তো এই স্লাইডটা আমাদের হয়ে গেছিল, আমি এই স্লাইডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, টিডিএল, ডিএমএল, ডিসিএল, কিছু কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট গুলো আমরা কিভাবে লিখি তার কিছু এক্সাম্পল ছিল, আপনারা আশা করি ল্যাবেও করেছেন সেদিন কনস্ট্যান্ট গুলো সেট করে। তারপরে আরো কি ছিল, কিছু এসকিউএল স্টেটমেন্ট ছিল, তাই না? যেমন ডেটাবেস ক্রিয়েট করা, সিম্পলি কি লিখি, ক্রিয়েট ডেটাবেস, তারপরে ডেটাবেসের নাম, তাই না? তারপরে করে আসছি কি, ড্রপ ডেটাবেস, সিম্পলি কি লিখবো, ড্রপ ডেটাবেস লিখবো, তারপরে ডেটাবেসের নাম, খুবই সহজ। ক্রিয়েট ডেটাবেস, সরি, ক্রিয়েট ডেটাবেস না, ক্রিয়েট টেবিল। টেবিল কিভাবে ক্রিয়েট করি, ফার্স্টে ডেটাবেস ক্রিয়েট করি, দেন টেবিল ক্রিয়েট করি, তাই তো? এটার সাথে পরিচিত, এই কোয়েরিটার সাথে। দেখেন, কোয়েরি গুলো কিন্তু আপনাদের থিওরিতে করানো হচ্ছে, ল্যাবে টাস্ক দেওয়া হবে।
এগুলো আপনাদের লিখে লিখে দেখানো হবে না, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, আবারও বলে দিচ্ছি আমি। তারপরে এখানে যদি কারো সমস্যা থাকে আমাকে কিন্তু ইমিডিয়েটলি পজ করে জানাবেন। আমি কিন্তু বলে চলে যাচ্ছি, যেহেতু গতদিন এগুলো আমাদের হয়ে গেছে, তাই না? এরপর কি আছে? জি ম্যাম। ড্রপ টেবিল। হ্যাঁ, টেবিল কিভাবে ড্রপ করতে পারি? ড্রপ টেবিল, আর তারপরে কি হবে? টেবিলের নাম হবে। আপনারা চাইলে এটাকে স্মল লেটারেও লিখতে পারেন। আচ্ছা, ইনসার্টও করেছি, দুইভাবে ইনসার্ট করতে পারি, তাই না? দুইটা সিনট্যাক্স আছে, একটা হচ্ছে ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে তার প্যারামিটার গুলো এখানে লিখলাম, বা এখানে কি লিখলাম, তার অ্যাট্রিবিউট গুলো, দেন ভ্যালুস লিখে কি কি ভ্যালু ইনসার্ট করব সেটা লিখলাম। কিন্তু এখন এটা একটু কষ্টজনক, আপনার ধরেন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আপনি এখন সবগুলো লিখবেন একে একে, প্রত্যেকবার যতবার ইনসার্ট করবেন, কি প্রয়োজন, তাই না? তার চেয়ে কি করবেন, এখানে শুধুমাত্র ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে টেবিলের নাম, তারপরে ভ্যালুস লিখে কোন কোন ভ্যালু আপনি ইনসার্ট করতে যাচ্ছেন সেটা লিখবেন, এবং সেটা সিকোয়েন্সিয়ালি কিন্তু হতে হবে। ফার্স্টে কি দিয়েছেন, আপনার আইডি আছে, প্রথম অ্যাট্রিবিউটটা আইডি, তারপরে নেম, হ্যাঁ, তারপর এজ। বলেন তো, এই যে মাফি, এটাকে আমরা কোটেশনের মধ্যে কেন লিখেছি? ম্যাম এটা ক্যারেক্টার টাইপের, সেজন্য। এক্স্যাক্টলি, ক্যারেক্টার টাইপের, এই জন্য। তো আইদার আপনারা ক্যারেক্টারের নামটা এখানে, সরি, ক্যারেক্টারের লেন্থ আপনারা এখানে বলে দিতে পারেন, অথবা ওয়ার্কার নিতে পারেন, তাও হবে, কোনো সমস্যা নাই। ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট কখন ব্যবহার করি? ম্যাম টেবিলটা শো করানোর জন্য। আচ্ছা, টেবিলটা শো করানোর জন্য। ডেটাকে ফেচ করছি টেবিল থেকে, তাই না? একটা ডেটা বেস, একটা টেবিল ক্রিয়েট করলাম, তারপরে সেটাকে আমরা শো করছি। যদি স্টার দেই তার মানে সবগুলোকে দেখতে পাচ্ছি, আর যদি সবগুলো দেখতে না চাই, স্পেসিফিক কিছু দেখতে চাই, যেমন ধরেন যে টেবিলটা ক্রিয়েট করেছি, সেখান থেকে আমি আইডি, নেম, স্যালারি, এই তিনটা জিনিস দেখতে চাই, এজ আর অ্যাড্রেস আমি দেখতে চাই না। তো কি লিখবো? সিলেক্ট আইডি, নেম, স্যালারি। কোথা থেকে দেখতে চাই? ফ্রম কাস্টমার। কাস্টমার কি টেবিলের নাম, তাই না? কাস্টমার টেবিল থেকে আমরা আইডি, নেম এবং স্যালারি দেখতে চাই, রাইট? তাই তো জি দাঁড়াচ্ছে। ম্যাম। তাহলে আউটপুটটা কি এরকম দেখা যাবে না আমাদের? আচ্ছা, এখন ধরেন আপনি একটা কন্ডিশন ইউজ করতে চান। হ্যাঁ, যেমন এখানে কি এক্সাম্পলটা কি ছিল জানো? হ্যাঁ, যার স্যালারি 2000-এর বেশি। দেখেন, একটা টেবিল আপনি ক্রিয়েট করেছেন, তো আপনি সবার ইনফরমেশন দেখতে চান না, যাদের স্যালারি 2000-এর উপরে শুধুমাত্র আপনি তাদের স্যালারি দেখতে চান, তখন কি লিখবেন? ধরেন আপনাকে বলা হলো যাদের স্যালারি 2000-এর উপরে তাদের আইডি, নেম এবং স্যালারি, এই তিনটা জিনিস আপনি দেখতে যাচ্ছেন। তো কি লিখবেন? সিলেক্ট আইডি, নেম, স্যালারি। কোথা থেকে দেখতে যাচ্ছেন? ফ্রম কাস্টমার টেবিল থেকে, যেখানে ওয়্যার স্যালারি গ্রেটার দেন 2000। যার স্যালারি 2000-এর বেশি, তার আইডি, নেম এবং স্যালারি দেখতে যাচ্ছেন। কোথা থেকে দেখতে যাচ্ছেন? আপনাকে টেবিলটা বলে দিতে হবে। যেহেতু একটা ডেটাবেসে মাল্টিপল টেবিল থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু রিলেশনাল ডেটাবেস, তো আপনাকে টেবিলের নামটা বলে দিতে হবে, যে কি কি অ্যাট্রিবিউট দেখতে যাচ্ছেন, বা কোন কোন কলাম দেখতে যাচ্ছেন, এবং কন্ডিশনটা কি হবে। মানে সিকোয়েন্সটা খেয়াল করতে পারছেন তো আপনারা, যে ফার্স্টে সিলেক্ট, তারপরে ফ্রম, তারপরে লাস্টে যে কন্ডিশন। এটা একটা স্ট্যান্ডার্ড আমরা ফলো করি। এটুকু গেল। এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা, শিওর তো? জি ম্যাম। আচ্ছা, আপডেট রিলেট, আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের সাথে করানো হয় না, এটা আমি আপডেট করে দেবো। হ্যাঁ, এটা নতুন করে এডিট করেছিলাম। আরেকটা আছে কি আমাদের এন্ড অপারেটর। আচ্ছা, এন্ড এর আগে একটা মিনিট দেন। এখানে এত এগুলোকে মানে অনেকে অনেক ভাবে পড়ায় আর কি, সিকোয়েন্সটা অনেকে অনেক ভাবে দেখায়, যার কারণে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট আলটিমেটলি আমাদের স্টেটমেন্ট গুলো সেম, জাস্ট প্যাটার্নটাই ভিন্ন হতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, আচ্ছা, এটা দেখেন, যে কুয়েরি গুলো আপনাদেরকে দেখালাম, ওটাকে এখানে
দেওয়া আছে। এটা হচ্ছে এসকিউএল এর আরেকটা এসকিউএল 3 যে আপনাদের ডকটা দিয়েছিলাম ওটার হচ্ছে সেকেন্ড একটা ভার্সন। এটা আমি আজকে আপলোড করে দেবো আপনাদেরকে। ওখানে কিছু বাদ গিয়েছিল, কিছু স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট গুলো এখানে অ্যাড করে দিয়েছি। যেমন কি আপনারা এটা ফলো করবেন মেইনলি, হ্যাঁ ওটা আমি ডিলিট করে দিব নি, যেটা আপলোড করা আছে ওটা ওই দিনের মতো পড়িয়েছিলাম, সবটা একসাথে দেওয়া যায় না, এতে করে ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে পড়াই। তো ফার্স্টে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা, এটা আমরা দেখলাম। ডাটাবেস ড্রপ করা, এটাও দেখেছি। এবার আসি অল্টার ডেটাবেসটা আপনাদের ওই দিন দেখানো হয় নাই। তো অল্টারটা কি? অল্টার আপনারা করেছেন ল্যাবে, সম্ভবত করা হয় নাই। না ম্যাম, ল্যাবে করানো হয় না, বাট অল্টারের কাজ হলো টেবিলে এক্সট্রা একটা কলাম অ্যাড করা, এরকম কিছু। এক্স্যাক্টলি, শুধু কলামই না, একটা রো আপনি অ্যাড করতে পারেন, তাই না? অনেক সময় হয় না, একটা টেবিল ক্রিয়েট করলাম, এখন একটা এক্সট্রা কলাম অ্যাড করতে চাই বা একটা রো অ্যাড করতে চাই, তখন আমরা এই অল্টার স্টেটমেন্টটা ইউজ করব, বা এটাকে কমান্ড বলতে পারছি। হ্যাঁ, অল্টার টেবিল ইউজ টু অ্যাড, ডিলিট, মডিফাই, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি। আমি একটু বলে রাখি, এই যে আপনারা এই যে এগুলো পড়ছেন না, এগুলো কিন্তু কোনটা কাকে বলে মনে রাখার কোনোই দরকার না, এগুলো মুখস্থ দরকার না, এটা আপনাদেরকে বোঝার জন্য দেওয়া আছে। আপনারা এখান থেকে পড়বেন এটার সিনট্যাক্স বা এটার এক্সাম্পলটা। সিনট্যাক্স মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না, এক্সাম্পলটা মাথায় রাখলেন। হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে যে পড়াশোনা মনে হয় অনেক, স্লাইড ভর্তি খালি লেখা আর টেক্সট আর টেক্সট, কিন্তু সবকিছু পড়তে হবে না এখানে, এটা আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এটার সিনট্যাক্সটা কিরকম হবে? ফার্স্টে লিখবো, যেহেতু অল্টার করতে যাচ্ছি, লিখবো কি অল্টার টেবিল। তারপরে যদি টেবিলকে অল্টার করতে চান, টেবিলে অ্যাড করতে চান কিছু, অল্টার টেবিল, তারপরে টেবিলের নামটা দিবেন, তারপরে অ্যাড, যেহেতু আপনি অ্যাড করতে যাচ্ছেন সেখানে কিছু, ধরেন অ্যাড করতে যাচ্ছেন, তখন কি করবেন? কলাম নেম, মানে কোন কলামটা অ্যাড করতে যাচ্ছেন কলামের নেম দিবেন, এবং সাথে কি ডেটা টাইপটা দিতে হবে, যেহেতু আপনি টেবিল ক্রিয়েট করার সময় ডেটা টাইপটা দেন নাই, কলামটা দেন নাই, এই জন্য আপনি যখন পরবর্তীতে নতুন করে কলামটা অ্যাড করবেন তার ডেটা টাইপটা আপনাকে দিতে হবে, কারণ সেটা তো টেবিল ক্রিয়েট করার সময় আপনি দেন নাই, নতুন করে অ্যাড করলেন, তাই না? যেমন ধরেন আপনি আপনার একটা ডেটা টেবিল যে তৈরি করে, টেবিল যে একটা তৈরি করেছিলেন, ওখানে জেন্ডার নামের কোনো কলাম নাই, আপনি এখন জেন্ডার কলাম একটা নিবেন, সেখানে আইদার যদি মেল হয় এম লিখবেন, ফিমেল হলে এফ লিখলেন, নিউট্রাল হলে এন লিখলেন। হ্যাঁ, তো এখানে কি লিখবেন? অল্টার টেবিল কাস্টমার টেবিলটাকে আপনি অল্টার করতে যাচ্ছেন, কি অল্টার করতে যাচ্ছেন? অ্যাড করতে যাচ্ছেন। তারপরে কলামের নাম কি হবে? জেন্ডার কলাম অ্যাড করতে যাচ্ছেন, এবং যেহেতু একটা লেটার হবে সো ক্যারেক্টার লেন্থ দিলেন 1। তো ঠিক একই ভাবে আপনি অল্টার টেবিলে কলাম অ্যাড করতে পারেন, কলাম ড্রপ করতে পারেন, কলাম মডিফাই করতে পারেন। হ্যাঁ, এগুলো করা যায়, অলমোস্ট মোর অর লেস সিনট্যাক্স সেম। এখানে অ্যাডের জায়গায় ড্রপ দিবেন, মডিফাই দিবেন, এই আর কি। তো সবসময় সবগুলো লাগে না, যখন আপনাদের যেটা লাগবে সেটা আপনারা পড়বেন সেই সময়ে। সিনট্যাক্সটা যদি জানা থাকে এটা চেঞ্জ করা যাবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে ক্রিয়েট টেবিল আমরা পড়েছি, এটা আমাদের হয়ে গেছে। তারপরে ড্রপ টেবিল আমরা দেখেছি, এটাও আমাদের হয়ে গেছে এসকিউএল 3 লেকচারে, এটা যেহেতু সেকেন্ড ভার্সন এখানে কিছু আপডেট আছে। ইনসার্ট আমরা করেছি, সিলেক্ট করেছি, এগুলো কিন্তু হয়ে গেছে। আপডেটটা আমরা করি নাই, তাই না? The SQL update query is used to modify the existing records in a table, মানে কি আপডেট করছে সহজ ভাষায়। You can use the where clause with the update query to update the selected rows. একটু queryটা দেখলে বুঝতে পারবো where clause এর পরে কেন হচ্ছে। Otherwise all the rows would be affected. যেমন কি হতে পারে? আপডেট টেবিল নেম, আমরা টেবিল নেমকে আপডেট করতে চাই, তাহলে কিভাবে হবে? যে সেট কলাম 1, তারপর তার ভ্যালুটা দিব, কলাম 2 এর ভ্যালুটা দিব, n সংখ্যক কলাম থাকলে n সংখ্যক কলামের ভ্যালু দিব, এন্ড দেন হোয়ার লিখে সেখানে কন্ডিশনটা দেব। একটু অদ্ভুত লাগছে সিনট্যাক্সটা দেখে, এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। ফার্স্টে হচ্ছে ধরেন আমি কাস্টমার টেবিলটাতে কিছু একটা আপডেট করতে যাচ্ছি, তো কি লিখবো? আপডেট কাস্টমার। তারপরে কি লিখবো? সেট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু পুনে, ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 6। এটার মানে কি কেউ আমাকে বলতে পারবেন? ম্যাম, এটা দিলে কি হবে? ম্যাম আপডেটটা মানে ল্যাবে দেখিয়েছিলেন স্যার, আচ্ছা, আর এখানে হলো আইডি যেখানে 6, ওখানে হলো যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসের পরিবর্তেই কোনটা হবে। এক্স্যাক্টলি, এটা এখানে বলা হচ্ছে যে কলামের নাম ইজ ইকুয়াল টু তার ভ্যালুটা হবে। আপনি এভাবে একটা না মাল্টিপল অ্যাড্রেস আপডেট করতে পারবেন, বা অ্যাড্রেস শুধু না,
আপনি সেখানে জেন্ডার চেঞ্জ করলেন, আপনি বয়সটা আপডেট করলেন, হ্যাঁ এটা আপনি করতে পারবেন। তাহলে যার আইডি 6 তার ওই ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। আবার ঠিক এই যে দেখেন এখানে মাল্টিপল আপডেট করা হয়েছে, যার অ্যাড্রেস পুনে আর স্যালারি হচ্ছে 1000। আচ্ছা এখানে কন্ডিশনটা দেওয়া নাই, কন্ডিশনটা আপনারা দিয়ে নেন লেখার সময়। যার আইডি 6 তার অ্যাড্রেস পুনে হবে ও স্যালারি হবে 1000। আচ্ছা তারপরে ধরেন ডিলিট করতে যাচ্ছেন, কি ডিলিট করতে যাচ্ছেন, কোন একটা রো ডিলিট করতে যাচ্ছেন, তখন কি করবেন, লিখবেন যে ডিলিট ফ্রম কাস্টমার্স, কাস্টমার টেবিল থেকে ডিলিট করবেন ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 6, যার আইডি 6 তার ইনফরমেশনটা ডিলিট হয়ে যাবে, মানে রোটা ডিলিট হয়ে যাবে, তাই না? আচ্ছা এটুকু পর্যন্ত বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, এসকিউএল ক্লজ কি জানা আছে? তবে করা হয় না সম্ভবত। আচ্ছা এখানে একটা কথা বলি, এই টার্মিনোলজি দুটো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। হ্যাঁ, একটা হচ্ছে এসকিউএল স্টেটমেন্ট, একটা হচ্ছে এসকিউএল ক্লজ। ক্লজটা এখনো পড়ি নাই, স্টেটমেন্ট পড়েছি। এসকিউএল স্টেটমেন্ট মনে আছে? আচ্ছা বলে দিচ্ছি, আমরা এক একটা যে এসকিউএল কোয়েরি লিখি না, এক একটা সিঙ্গেল কোয়েরি লিখি, কি একটা কোয়েরি লিখে যে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দেই, তাই না? এটা কি আমরা একটা এন্টার কোয়েরি, তাই না? এটার একটা কাজ কমপ্লিট করছে এই কোয়েরিটা। সো এই টোটালটাকে আমরা বলি এক একটা স্টেটমেন্ট। মাল্টিপল কোয়েরি লিখতে পারি, তো সেটা কি হবে, মাল্টিপল স্টেটমেন্ট হবে। সো আলটিমেটলি স্টেটমেন্টটা কি, স্টেটমেন্ট ইজ এ বিট অফ এসকিউএল দ্যাট operates on or returns a set of data। তার মানে কি করছে, আপনি আইদার সেটা ডিলিট করছেন, মানে সেটার উপরে অপারেট করছেন, অথবা সেটা থেকে রিটার্ন করছে বা ভিউ করে দেখাচ্ছে, যেমন হচ্ছে আমাদের সিলেক্ট ক্লজ যেটা আছে সেটা করছে না। মানে এই এক একটা এন্টার কোয়েরি হচ্ছে আমাদের এক একটা স্টেটমেন্ট। বলেন ম্যাম, আমরা যে ডিলিটের কাজ করছি, তারপর ইনসার্টের কাজ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কোয়েরি এক একটা। হ্যাঁ, সহজ ভাষায় বলতে পারি টোটালটাই আমাদের কোয়েরি বলতে পারি। মাল্টিপল কোয়েরি এখানে আছে, এগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি স্টেটমেন্ট। এটা একটা স্টেটমেন্ট, তারপরে দেখেন এই যে ইনসার্ট করছি এটা আরেকটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে আমাদের কয়েকটা কিওয়ার্ড আছে, তাই না? বা এখানে কি আছে, আপডেট আছে, তারপরে সেট আছে, রাইট? জি ম্যাম। তারপরে হোয়ার আছে। তাহলে এগুলাকে কি বলা হয়, মানে মনে প্রশ্ন আসতে পারে যে মানে পুরোটাকে তো স্টেটমেন্ট বলে বুঝলাম, তো এই কিওয়ার্ড গুলোকে কি বলে, যে ডিলিট করছি ডিলিট, তারপরে ফ্রম, এখানে তো আমরা চেঞ্জ আনতে পারবো না, মডিফিকেশন আনতে পারবো না। যদি ডিলিট করতে চাই আমার সিনট্যাক্সই হচ্ছে এটা যে আমাকে ডিলিট ফ্রম লিখতে হবে, তারপরে টেবিল নেম আমি যা খুশি তাই দিতেই পারি। তো এগুলোকে বলা হচ্ছে এক একটা ক্লজ। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এক একটা ক্লজ। এটা হচ্ছে ফ্রম ক্লজ, এটা হচ্ছে ওয়্যার ক্লজ। পুরোটা একটা স্টেটমেন্ট, আর ভেতরে যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করছি আমাদের টাস্ককে পারফর্ম করার জন্য, সেগুলো আমাদের হচ্ছে এক একটা ক্লজ। A clause is one small piece of SQL statement। এগুলো এক একটা ছোট ছোট স্টেটমেন্ট, ছোট স্টেটমেন্টের একটা ছোট পিস, ফুল স্টেটমেন্ট না। এগুলোকে একটা আমরা ক্লজ বলে থাকি। বোঝা গেল? তো অনেক জায়গায় দেখবেন লেখা আছে এসকিউএল স্টেটমেন্টস, অনেক জায়গায় লেখা দেখবেন এসকিউএল ক্লজ। যখন ক্লজ থাকে তখন আপনাদেরকে অনেক শুধুমাত্র ফ্রম ক্লজ সম্পর্কে বলা হয়, ওয়্যার ক্লজ সম্পর্কে বলা হয় ইন্ডিভিজুয়ালি, আর যখন স্টেটমেন্ট বলা হয় তখন আর কি এরকম পুরো কোয়েরিকে বোঝায়, মাল্টিপল ক্লজের সমন্বয়ে যেগুলো তৈরি হচ্ছে। তো আমরা মোটামুটি এখানে কিছু আপনারা পড়েন নাই, তারপরেও বলি মোটামুটি there are presently 6 clauses that you can utilize in an SQL statement। জেনারেল আমরা যখন SQL স্টেটমেন্ট গুলোকে লিখি আমাদের বিভিন্ন পারপোজে, তখন আমরা মোটামুটি এক একটা স্টেটমেন্টের মধ্যে 6টা মতো ক্লজ ব্যবহার করতে পারি। তো এই ক্লজ গুলোকে অনেকে অনেক অর্ডারে লিখে তারপর একটা কমন স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করে, যেমন কি
জেনারেলি আপনাকে যখন কিছু কমপ্লিকেটেড কোয়েরি লিখতে দেওয়া হবে, মাল্টিপল ক্লজ আপনি ব্যবহার করছেন, হ্যাঁ, গ্রুপ বাই, হ্যাভিং, এগুলো তো আপনাদের এখনো পড়ানো হয় না, এটা পড়াবো পরে। তো তখন তার সিকোয়েন্সটা কিরকম হবে, আপনি ফার্স্টে লিখবেন সিলেক্ট ক্লজ, হ্যাঁ, তারপরে সেই কন্ডিশনটা লিখলেন, তারপরে লিখবেন ফ্রম ক্লজ, ফার্স্টে হবে সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম অমুক টেবিল, যেখানে ওয়্যার কন্ডিশন হচ্ছে এত, তারপরে লিখবেন গ্রুপ বাই, হ্যাভিং, দেন অর্ডার বাই ফাইনালি। যখন মাল্টিপল ক্লজ ব্যবহার করতে হবে তখন আমরা কনফিউজড হয়ে যাই যে অর্ডার বাই আগে দিব না গ্রুপ বাই আগে দিব। সো এটা একটা কমন অর্ডার যেটা আপনাদের মাথায় রাখতে হবে কোয়েরি লেখার সময়, যখন কমপ্লিকেটেড কোয়েরি লিখবেন তখন যেন কনফিউশন কাজ না করে। এখন তো ইজি ইজি কোয়েরি লিখছি, আগে সিলেক্ট ক্লজ, তারপর ফ্রম ক্লজ, তারপর হোয়ার ক্লজ, এটুকু আমরা জানি না, এই তিনটা আমরা একসাথে লিখবো। সিলেক্ট অমুক অমুক কলাম, ফ্রম অমুক টেবিল, ওয়্যার কন্ডিশন হচ্ছে এত, এই ফরম্যাটের সাথে পরিচিত। তারপরে যদি এখন গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই এগুলো চলে আসে তখন কনফিউশন কাজ করে কিসের পরে কি দিব। সো এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট ক্লজ কি করে, আমাদের কোনো একটা কিছু রিটার্ন করছে বা ভিউ করছে আমরা, তাই না, কোনো একটা টেবিলের কোনো একটা অংশ। যেমন যদি লিখি যে সিলেক্ট স্টার বা স্ট্যাটিক যেটাই বলি না কেন ফ্রম টেবিল নেম, তাহলে সে আমাকে কি শো করবে বলেন তো? শুনতে পাচ্ছি না, খুব নয়েজ হচ্ছে, মাইক্রোফোনের সমস্যা। সিলেক্ট ক্লজ কি করে, সিলেক্ট অল যদি দেওয়া হয়, এই স্টেটমেন্টটা কি করবে বলেন তো? ম্যাম পুরো টেবিলটা কি শো করাবে ম্যাম? এক্স্যাক্টলি, পুরো টেবিলটাকে শো করবে আমাদের। আচ্ছা, ফ্রম ক্লজটা কি করে, মাল্টিপল টেবিল যদি থাকে তাহলে আপনি কোন টেবিল থেকে ডেটা ভ্যালুগুলো দেখতে চাচ্ছেন সেটা আপনাকে মেনশন করে দিতে হয়, যে অমুক টেবিল থেকে আমি আইডি নেম আর স্যালারি দেখব। এই যে সিলেক্ট আইডি নেম স্যালারি ফ্রম কোন টেবিল, কাস্টমার টেবিল, তাই না? তার মানে আলটিমেটলি সে কি করছে, ফ্রম ক্লজ ইজ ইউজ টু লিস্ট দ্য টেবিলস এন্ড এনি জয়েন্টস রিকোয়ার্ড ফর দ্য এসকিউএল স্টেটমেন্ট। অনেক সময় আমরা যখন মাল্টিপল টেবিলকে জয়েন করব, জয়েন আপনাদের পড়াবো আমি আরো পরে, ওটা আরেকটা অ্যাডভান্স টপিক। যখন মাল্টিপল টেবিলকে জয়েন করব তখন আপনাদের দেখতে পাবেন যে এরকম মাল্টিপল টেবিল আমাদের এরকম ডট ডট দিয়ে লিখতে হচ্ছে, যেটাকে জয়েন করতে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়্যার ক্লজ। ওয়্যার ক্লজটা কেন ব্যবহার করি, কখন ব্যবহার করি? বলেন, রেসপন্স করেন, এগুলো তো হয়ে গেল আমাদের। স্পেসিফিক ভাবে কোনো কিছু দেখার জন্য, কত মানে কাস্টমার যে হচ্ছে টেবিলটা রয়েছে সেই স্পেসিফিক ভাবে টেবিলের না বলে আমরা বলতে আইডি। পারি যে কোন একটা কন্ডিশন সেট করার জন্য, তাই না, একটু কন্ডিশন জি সেট ম্যাম। করার জন্য। যার যার আইডি অত, তার এই এই কলাম আমরা দেখতে চাই, যার স্যালারি এতর বেশি তার এই এই কলাম আমরা দেখতে চাই। খেয়াল করে দেখবেন আমি কিন্তু আপনাদের নতুন কিছু পড়াচ্ছি না, জাস্ট জিনিসগুলোকে ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি। আপনাদেরকে যখন পড়াই আসলাম শুরুর দিকে, যে এসকিউএল 1 যে ডক ফাইলটা ছিল ওখানে যখন পড়ালাম, এই ক্লজ গুলো কিন্তু আমাদের ছিলই, বাট আমরা জিনিসগুলোর ইন্ডিভিজুয়াল গুরুত্ব তখন বুঝতে পারছিলাম না, এন্টায়ার জিনিস পুরো স্টেটমেন্টকে একেবারে দেখছিলাম। এখন ওই ইন্ডিভিজুয়াল ক্লজ গুলোকে আপনাদের আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দেখানো হচ্ছে যে আচ্ছা অমুক ক্লজ তো এই কাজ করছিল, এরকম বিষয়টা, নতুন কিছু না। যেমন হচ্ছে আপনি একটা টেবিল ক্রিয়েট করেছেন, সেই টেবিল থেকে যাদের স্যালারি 2000-এর বেশি শুধুমাত্র তাদের হচ্ছে নাম, আইডি আর স্যালারি দেখতে চান, তো কি লিখবেন, সিলেক্ট আইডি নেম স্যালারি ফ্রম কোন টেবিল, কাস্টমার টেবিল, ওয়্যার স্যালারি গ্রেটার দেন 2000, তাহলে সে আপনাকে 2000-এর বেশি যাদের স্যালারি এরকম একটা টেবিল শো করে দেখাবে। যার নাম হার্দিক, তার টেবিল তার ইনফরমেশন গুলো সে দেখাবে, কোন কোন ইনফরমেশন দেখাবে, আইডি নেম এবং স্যালারি দেখাবে। আচ্ছা,
এখানে গ্রুপ বাই আর হ্যাভিংটা একটু কঠিন। আমি আজকে আপনাদের গ্রুপ বাই আর হ্যাভিং করাবো না, আরেকদিন করাবো যেদিন মাথা ঠান্ডা থাকবে। আজকে অনেকগুলো কোয়েরি ডিভাইস দিচ্ছে তো, এগুলো দিলে একটু ঝামেলা হয়ে যাবে। গ্রুপ বাই আর হ্যাভিংটা আজকে বাকি রাখবো। আচ্ছা, তারপর আসি অর্ডার বাই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, খাতাতে নোট ডাউন করে নেন। যখন মাল্টিপল গ্রুপ বাই এর হ্যাভিং পড়াবো, তখন গ্রুপ বাই এর ক্লজটা আগে লিখতে হবে, গ্রুপ বাই এর পরে হ্যাভিং লিখতে হবে। তারপরে যদি প্রয়োজন হয়, আপনাকে কুয়েরিতে যদি বলা থাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো, তখন সবার লাস্টে অর্ডার বাইটা লিখতে হবে। অর্ডার বাই সবসময় লাস্টে লিখতে হয়, সব ক্লজের শেষে। তা না হলে টেবিলে কোয়েরি লিখতে যেয়ে দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে। ম্যাম আচ্ছা, আবার একবার বলেন। যখন মাল্টিপল ক্লজ ব্যবহার করতে হবে না, যেমন একটু আগে আমরা কি ব্যবহার করছি, যে সিলেক্ট ক্লজ, আমাদের সিস্টেমটা কি, ফার্স্টে সিলেক্ট, তারপরে ফ্রম, তারপরে ওয়্যার, এই তিনটা সিকোয়েন্স আমরা মেনটেন করি না পরপর? জি ম্যাম। মেনটেন তো করি। ফার্স্টে তো এভাবে লিখি না, যেখানে নাম হার্ড দিই, ফ্রম কাস্টমার টেবিল সিলেক্ট এত এত এত, নিচ থেকে তো উপরে যায় না, বা উল্টাপাল্টা করে লিখি না। এটা একটা স্ট্যান্ডার্ড, তো আমরা সব স্টেটমেন্টেই ফলো করছি দেখতে পেলাম। তো ঠিক একইভাবে এই তিনটা ক্লজ ক্লজ বাদেও আমাদের আরো কিছু থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা গ্রুপিং করতে যাচ্ছি, ম্যাক্সিমাম কাউন্ট করতে চাচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন একটা কন্ডিশন চেক করতে চাচ্ছি। তো তখন আমাদের আগে গ্রুপ বাই এর ক্লজটা লিখতে হয়, তারপরে হ্যাভিং লিখতে হয়। হ্যাভিং এর আগে গ্রুপ বাই দিলে কিছু কমপ্লিকেশন আছে, এটা আপনারা পরবর্তীতে ল্যাবে দেখবেন। জাস্ট এটা মাথায় দিয়ে রাখলাম, আমি তখন পড়ানোর সময়ও বলবো, কিন্তু আর কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের মাথা থেকে অনেক সময় চলে যায়, মনোযোগ দেন না, বা বিভিন্ন কারণে মাথায় থাকে না। অর্ডার বাই আসি, এটা সহজ। যে সাপোজ কোন একটা টেবিল আপনি হচ্ছে কান্ট্রি ওয়াইজ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। তো কান্ট্রি গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো মানে কি, অ্যালফাবেটিক্যালি সাজানো না? এ দিয়ে সব লেটার গুলোর কান্ট্রি গুলোর নাম থাকবে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, তাই না? এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। যদি ডিসেন্ডিং অর্ডার হয়, তাহলে তাহলে কি হবে, শেষ থেকে উপরের দিকে আপনি এরকম সাজাতে চাচ্ছেন, তো কি লিখবেন? কান্ট্রি আপনি আইদার, আচ্ছা আরেকটা কথা বলি, যদি আপনি শুধুমাত্র সিম্পলি অর্ডার বাই লিখেন, সে আপনাকে অটোমেটিক্যালি বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। হ্যাঁ, অথবা আপনি চাইলে অ্যাসেন্ডিং লিখেও দিতে পারেন। আর যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার, আপনি সব কাস্টমারের ইনফরমেশন দেখতে চান। কিভাবে দেখতে চান? অর্ডার বাই কান্ট্রি ডিসেন্ডিং, মানে জেড থেকে শুরু করে এর দিকে কান্ট্রির নেম ওয়াইজ আপনাকে টেবিলটা সাজায় আউটপুট দিবে। বোঝা গেছে? এটা কি বোঝা গেল? জি ম্যাম, বোঝা গেছে। একটা টেবিলে অনেকগুলো কাস্টমার আছে এবং তাদের বিভিন্ন কান্ট্রি থেকে তারা আসছে। সো আপনি এখন এটাকে সাজাতে চাচ্ছেন যে কারা কোন কান্ট্রি থেকে আসছে, অ্যালফাবেটিক্যালি সাজাবেন, আইদার এ টু জেড সাজাবেন অথবা জেড টু এ সাজাবেন। সো আপনাকে সেই অনুযায়ী এটাকে অর্ডার বাই লিখে আপনি অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং অর্ডারে সেটাকে ভিউ করতে চান, সেটা এখানে লিখে দিবেন স্টেটমেন্টটা। আবার এমনও হতে পারে আপনি কি করতে চান, কান্ট্রি ওয়াইজও সাজাতে চান, আবার কাস্টমার নেম ওয়াইজও সাজাতে চান। অনেক সময় আমরা এরকম করি না, এক্সেল ফাইলে মাল্টিপল টেবিলকে এরকম অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই। তো এমন হতেই পারে যে কান্ট্রির নাম যে ধরেন জিম্বাবুয়েতে একজন কাস্টমার আছে যার নাম হচ্ছে ধরেন অমিতাভ। হ্যাঁ, অমিতাভ ধরলাম, বা অ্যামি ধরলাম, সহজ সহজ ছোট্ট একটা ওয়ার্ড অ্যামি ধরলাম। তো এখানে একটু কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? যে তার কান্ট্রি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, জেড দিয়ে শুরু হচ্ছে, বাট তার নামটা অ্যালফাবেটিক্যালি সাজাতে পারছি না। তখন সে জেডটাকে আগে প্রায়োরিটি দিবে। হ্যাঁ, জেড এর প্রায়োরিটিটা আগে হবে, তারপরে সে কান্ট্রি নেমটা, সরি কাস্টমার নেমটা সাজাবে। এরকম আপনারা টেস্ট করে দেখবেন, কোয়েরি করে দেখবেন, যে বিভিন্ন এরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজায় দেখবেন, দেখবেন কোনটার প্রায়োরিটি বেশি পাচ্ছে। সেভারাল কলাম এভাবে কিন্তু মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো সম্ভব, অর্ডার বাই দিয়ে কমা দিয়ে দিয়ে। সেক্ষেত্রে যেটা ফার্স্ট আছে সেটার প্রায়োরিটি বেশি থাকবে ডেফিনেটলি। আচ্ছা, এই গেল আমাদের কিছু ক্লজ। তাহলে স্টেটমেন্ট কোনটা আর ক্লজ কোনটা?
রেসপন্স নাই, ঘুমাই গেছেন সবাই নাকি? রেসপন্স করেন, বলেন ক্লজ কোনটা, স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট বলতে হচ্ছে যে পুরো ডাটাটার সেটটাকে বোঝায়, আর হচ্ছে ওই সেটের একটা ছোট ছোট অংশকে ক্লোজ বোঝাচ্ছে ম্যাম। এগুলো বলা যাবে না, ডাটা সেট বললেই তো ভুল হয়ে যাবে। ডাটা সেট কোনটা? আমাদের এন্টার টেবিলটা তো ডাটা সেট, তাই না? টেবিল আর স্টেটমেন্ট তো সেম না। বুঝতে পারছি কিন্তু বোঝাতে পারছি না কথাগুলো, এই জন্য একটু কেয়ারফুলি শুনতে হবে বিষয়গুলো। দেখেন আমি সামনে ওপেন করে রেখেছি, তারপরেও কেউ বলতে পারছেন না, তখন কি করতে মন চায় বলেন? পি টাইপের। আমি আপনাদের এসব, এই যে পড়ানো শেষ হয়ে যাবে না, তখন খালি টেস্ট হবে, টেস্টের পরে টেস্ট হবে, হুট করে এসে বলবো অমুক কোয়েরি লিখেন, হাতে কলমে লিখেন, আর ল্যাবে যে বলবে অমুক কোয়েরি কোড করেন। এই পড়ানো হয়ে যাচ্ছে, আরামের দিন শেষ, তখন খালি পড়া দিব, তখন আর বুঝাই দিব না। এটা রিপিট করবো না, পড়াই ফেলছি, নিজ দেখতে বুঝে নেবেন এখন। এটা পরে যদি না বুঝতে পারেন তখন আমাকে আবার জানাবেন। তাহলে এসকিউএল 3 ডকটা আমাদের শেষ হয়ে গেল। আমি আপনাদের আরেকটা দেখাবো, এসকিউএল অপারেটর। হ্যাঁ, এসকিউএল অপারেটর, বিভিন্ন ধরনের এসকিউএল অপারেটর আছে, যেমন কি কি, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, হ্যাঁ, নেগেটিভ কন্ডিশন আছে। নাম শুনে কি বুঝতে পারছেন বলেন তো? এই নামগুলোর সাথে তো মোটামুটি মোটামুটি পরিচিত। জি ম্যাম। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? যোগ বিয়োগ গুণন। রাইট। কম্পারিজন অপারেটর কোনগুলো? আচ্ছা, কম্পারিজনটা আপনারা এখন পারবেন না, আপনাদেরকে এটা দেখাবো, তার জন্য আপনাদের স্ট্রিং অপারেশনটা দেখাতে হবে। লজিক্যাল অপারেটর কোনগুলো? ছোট বড়। ছোট বড় কি? গ্রেটার দেন লেস দেন এগুলা। গ্রেটার দেন লেস দেন কম্পারিজন হয়ে গেল না? গ্রেটার দেন লেস দেন তো কম্পেয়ার করছি, এগুলো তো কম্পারিজন অপারেটর। এন্ড অপারেটর না? রাইট, এন্ড অপারেটর, অর অপারেটর, তাই না? জি। আচ্ছা দেখেন, অ্যারিথমেটিক অপারেটর আপনারা অলরেডি বলেই ফেলছেন, এখানে আমার নতুন করে বলার কিছু নাই, এবং এই ডেসক্রিপশনে আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই। এগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য, পড়ার জন্য বা একবার রিডিং পড়ার জন্য দেওয়া। এই দেখে ভয় পাওয়ার কিছু নেই যে কত পড়াশোনা এখানে আছে। তো ধরেন আপনাকে কি বলা হলো, দুটো সংখ্যা যোগ করতে বলা হলো, তো আপনি কোয়েরি করে দেখবেন, এরকম কিছু লেখার দরকার নেই, জাস্ট সিলেক্ট 10 + 20, কি প্লাস অপারেটর ব্যবহার করছেন, তো সে আপনাকে কত রিটার্ন করবে? ডেফিনেটলি 30 রিটার্ন করবে, তাই না? 10 আর 20 যদি গুণ করেন কত আউটপুট দিবে? 200। আচ্ছা, তো এটা আমরা মোটামুটি জানি, এটা নতুন করে এক্সপ্লিসিটলি বলার আর কি কিছু নাই, তাই না? এবার আসি কম্পারিজন অপারেটর। কম্পারিজনে আরো কিছু আছে, সেখানে আপনাদের স্ট্রিং অপারেশনে যখন যাব তখন একটু অ্যাডভান্স পাবেন, বাট লজিক্যালি যদি চিন্তা করেন, আমরা ইকুয়াল ব্যবহার করছি, নট ইকুয়াল কিনা ব্যবহার করছি, তাই না, গ্রেটার দেন লেস দেন ব্যবহার করছি, এগুলো কি আমাদের কম্পারিজন অপারেটর, তাই না? কম্পেয়ার করছি, গ্রেটার দেন ইকুয়াল কিনা, লেস দেন ইকুয়াল কিনা, এটার সাথে তো পরিচিত। তো এটা মুখস্থ করার কোনো দরকারই নাই, এটার সাথে আমরা পরিচিত অলরেডি, এই অপারেটর গুলো নিয়ে আমরা রীতিমতো কাজ করে আসছি কতদিন, ছোট থেকে। সো এই টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই, আপনাকে কাজ দিলে আপনি যেন কাজটা করতে পারেন। যেমন কি আপনাকে একটা কুইরি লিখতে বলা হলো, যাদের স্যালারি 5000-এর বেশি তাদের কি দেখাতে হবে? তাদের পুরো টেবিলটা, মানে যা যা কলাম আছে সেগুলো দেখাতে হবে। তো কি লিখবেন? সিলেক্ট অল ফ্রম কাস্টমার ওয়্যার স্যালারি গ্রেটার দেন 5000, যাদের স্যালারি 5000-এর উপরে তাদের আউটপুট দেখাবে। ম্যাম ল্যাবে আবার স্যার আপনি এরকম করেও দেখাইছে ম্যাম। করে দেখিয়েছে, তাহলে তো হয়ে গেল। যাদের স্যালারি 2000, দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, আমি যদি আপনাদেরকে সিম্পলি কোয়েরিটাও বলতাম আপনারা কিন্তু বুঝতে পারতেন। শুধুমাত্র এটার যে একটা ডেডিকেটেড নাম আছে এটা আমাদের জানা হতো না, শুধুমাত্র এই কারণেই আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আবার পড়াচ্ছি, এটার আর কোনো রিজন নাই।
এটা আমরা নর্মালি দেখে বলছি এটা আবার পড়ার কি আছে, এটা তো দেখলেই বুঝতে পারছি। কিন্তু এগুলো যে এই অপারেটরের যে ইন্ডিভিজুয়াল নাম আছে এটা আমরা জানতে পারতাম না, এটা আমাদের মাথায় আসতো না, এটারও তো একটা নাম আছে, এগুলোরও এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে। যেহেতু থিওরিটিক্যাল পড়ছি এই জন্য এগুলো আমাদের নামগুলো লিস্ট জানা থাকতে হবে, এই কারণে এটা পড়ানো এক্সপ্লিসিটলি আবার নাম মেনশন করে করে। আচ্ছা, লজিক্যাল অপারেটর দেখেন এখানে না বেশ কিছু লজিক্যাল অপারেটর আছে, এগুলোর ভিতরে আপনারা সব ব্যবহার করবেন না, প্রয়োজন হবে না, সো কোনো দরকার নেই, যেগুলো আপনারা মুখস্থ করবেন, যেটা দরকার হবে সেটা আপনারা জাস্ট কোনটার পারপোজ বুঝলে তো ইউজ করতে পারবেন। যেমন এখানে কমন কোনটা আমরা ইউজ করি, এন্ড ইউজ করি, বিটুইন ইউজ করি, এই দুইটা করে আসছেন ল্যাবে, এন্ড অর আর বিটুইন। না ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই। এই যে স্ট্রিং যখন করাবো তখন দেখবেন, লাইকটা এখন করাবো না, পরে দেখাবো এটা নেক্সট ক্লাসে। তারপরে ইজ নাল আছে, ইজ নালটাও পরে করাবো। নট আছে, অর আছে, এগুলো আপাতত দেখাই যেগুলো কমনলি ইউজ করি। ইউনিকটা আপাতত দরকার নেই, এটা আমরা খুব রেয়ারলি ইউজ করি। যেমন হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, যাদের বয়স 25 বা তার বেশি এবং স্যালারি 65,000-এর সমান বা তার বেশি, তাদের ইনফরমেশন গুলো আপনি দেখাতে চাচ্ছেন। দেখেন দুইটা কন্ডিশন না এখানে, দুইটা কন্ডিশন, জি দুইটা কন্ডিশনকে আপনি অ্যাড কিভাবে করছেন, এন্ড অপারেটর দিয়ে করছেন না, এটা কিন্তু একটা অপারেটর, লিখেছি এন্ড, কিন্তু এটা কিন্তু কোনো ওয়ার্ড না বা কোনো স্টেটমেন্ট না বা কোনো ক্লজ না, এটা কিন্তু ক্লজ বলছি না, এটা একটা অপারেটর। এখানে ক্লজ কোনটা বলেন তো, ক্লজ কোনগুলো এখানে? ফ্রম, তারপরে where, তারপরে সিলেক্ট বললেনই না, সিলেক্ট রাইট, এগুলো হচ্ছে আমাদের এক একটা ক্লজ। এন্ড ক্লজ না, এন্ড হচ্ছে একটা অপারেটর। কি ধরনের অপারেটর? লজিক্যাল অপারেটর, রাইট? আচ্ছা, তো আমরা তো পড়ে আসছি যে আমাদের যে কন্ডিশন গুলো ব্যবহার করি এটা কোথায় ব্যবহার করি, হোয়ার ক্লজ এর পরে ব্যবহার করি, তো আমাদের ওটা ইন্ডিভিজুয়ালি দেখে আসলাম। তারপরে ধরেন আপনি কি বললেন, যাদের বয়স 25 বা তার বেশি অথবা ওর স্যালারি 65,000-এর সমান বা বেশি, তাদের ইনফরমেশন গুলো আপনি ভিউ করতে যাচ্ছেন। মানে এটা ছিল এন্ড, এটা ছিল অর, মানে এখানে দুইটা কন্ডিশন কি সত্যি হতেই হবে, এখানে যে কোনো একটা কন্ডিশন সত্যি হলে সে আপনাকে আউটপুটটা দিবে, তাই না? ম্যাম এখানে কি সিম্বল কাজ করবে ম্যাম? এন্ড এর জায়গায় যদি সিম্বল দেই সম্ভবত কাজ করে, একটু দিয়ে দেখবেন। এন্ড এর জন্য মনে হয় ডাবল এভাবে ব্যবহার করতে হয়, আর অর এর জন্য সম্ভবত এরকম কাজ করার কথা, একটু দিয়ে দেখেন। আচ্ছা, তারপরে যাদের বয়স 25 থেকে 27-এর মধ্যে, সেটা আপনি কিভাবে বুঝাবেন? ইন অপারেটর দিয়ে, সরি হ্যাঁ ইন অপারেটর দিয়ে, অথবা 25 থেকে 27-এর মধ্যে কি করবেন, বিটুইন ব্যবহার করবেন, বিটুইন 25 থেকে 27, রাইট? এই মোটামুটি আজকে আপনাদের একদিনে এর বেশি আর করাবো না, মোটামুটি সিমিলার কিছু জিনিসই ঘুরে ফিরে করাচ্ছি। আপনাদের কাজ হবে আমি যে কাজগুলো আপনাদের বলে দিলাম সেগুলো বাসায় যে প্র্যাকটিস করা, এগুলো আপনাদের ল্যাবের কুয়েরিতে নেক্সট দিন করতে হবে। এটা আমি আপলোড করে দিব, আজকে আর নতুন কিছু করাবো না। এই তো SQL 3 যেটা আছে না, ওইটার একটা আপডেটেড ভার্সন, এটা হচ্ছে ভার্সন 2, এটা আমি আপনাদেরকে দিব, আপনারা ভার্সন 2টা পড়বেন। ওখানে কিছু বাদ গিয়েছিল, ওখানে আবার নতুন অ্যাড করেছি এই ভার্সনটাতে। আচ্ছা, ক্লাস তাহলে শেষ করি আজকের মতো। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা নাই তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।